মাননীয় স্পিকার মহোদয়, আজ এই বাজেটের চর্চাতে একটা প্রশ্ন সবাইকার মনেই ছিল, অনেকের মনেই ছিল, যে 8,15,891 crore টাকার ঋণের বোঝ নিয়ে আমরা সামনে কিরম ভাবে চলতে পারি। আমাদের কাছে অনেকগুলো অপশন ছিল। একটি অপশন ছিল যে আমরা কিছুই করব না, পঙ্গু হয়ে বসে থাকতে পারি, হাত গুটিয়ে বলবো যে এটা বড্ড বড় একটা সমস্যা, কিছুই করব না। আরেকটা সমস্যা ছিল, আরেকটা অ্যাপ্রোচ ছিল যে আমরা যে টাকাটা পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা, যেটা আমরা কোনো কারণে রাজ্যে আনতে পারিনি, সেটা নিয়ে আসব। যে টাকাটা কেন্দ্র থেকে আসছে সেটা বিদেশ থেকে আসছে না, সেটা ভারতবর্ষ থেকে আসছে। আমরা ভারতবর্ষের একটি অঙ্গ, আমরা ভারতবর্ষের এই ফেডারেল স্ট্রাকচার। আমরা বাংলার গর্ব বলে কিছুই নেব না, অন্য দেশ অন্য রাজ্য থেকে পুঁজি নেব না, অন্য রাজ্য থেকে কিছু দেওয়ার মানে কেন্দ্র থেকে কিছু নেব না, এই ধরনের মানসিকতা থেকে আমরা এখন দূরে চলে যাচ্ছি। যেটা আমরা, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের অঙ্গ। তাই আজকে যদি 60,000, আমি একটা রাফ এস্টিমেট বলছি, 60,000 কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গে আনতে পেরেছি, এটা নিয়ে আমি গর্বিত। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আমি ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, সবাইকে, যে তারা এক এক করে দেখিয়ে দিয়েছে যে এই প্রকল্পগুলো নিয়ে আপনারা পশ্চিমবঙ্গে কাজ করুন। এই প্রকল্পগুলো পড়েছিল, এই প্রকল্পগুলো আমরা কোনোদিন অ্যাপ্লাই পর্যন্ত করিনি, ওই জন্য আমরা পাইও নি। অনেক 90 মিনিট আমি এর আগে ভাষণ দিয়েছিলাম বাজেট স্পিচে। অনেকে বলেছিল বড্ড বেশি লম্বা। এটা কারণ হচ্ছে এমন প্রকল্প ছিল যার নাম পর্যন্ত আমরা জানতাম না, যেটা যে আমরা যে এটা যে এক্সিস্ট করে সেটাই জানতাম না, আমাদের কাছে এটা আনতে হয়েছে। তাছাড়া আমাদের আরেকটা অনেক কিছুই একটা চিন্তা করে একটা কঠোর অপ্রিয় কতগুলো জিনিস করতে হয়েছে। অপ্রিয় মানে আমাদের কাছে অপ্রিয় না, অনেকের কাছে। সেটা হচ্ছে যে এই বালি খনি, মাইনার মাইন্স, সেখানে যেন পুরোপুরি ভাবে ফুল কমপ্লায়েন্স করি। এটা আমি জানি অনেকের কাছে অপ্রিয় হতে পারে, কিন্তু এর থেকে আমি মনে করি পশ্চিমবঙ্গে অনেক রেভিনিউ আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভাষণে কিছুটা তার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে কি পরিমাণে আসতে পারে। আমি মনে করি আপনারাই আশ্চর্য হয়ে যাবেন 8 মাস পরে যখন আমরা বলবো কতটা আসছে। এছাড়া আমরা প্রায় 10,000 কোটি টাকা সেন্টার থেকে গ্রান্ট হিসেবে পাবো, যদি আমরা কিছু কিছু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে
বা অন্য কিছুতে রিফর্ম করতে পারি। আমরা যদি প্রশাসনিক ব্যবস্থাটা আর একটু ভালো করে রাখতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা একটা নতুন দিশা, নতুন রাজনীতিতে এসেছি। সেই কারণেই হয়তো বিরোধী দলের থেকে আমরা জানতে পারলাম যে মালদা এয়ারপোর্টে কত রকমের দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাদের জমি দেওয়া হয়েছিল তারা হচ্ছিল ইনফ্লুয়েন্সিয়াল, নট ইন্ডাস্ট্রিয়াল। আমরা জানতে পারলাম কুণাল বাবুর কাছ থেকে যে কলকাতার ওয়েটল্যান্ডসে কত বড় দুর্নীতি হয়েছিল। এই ব্যাপারটা আবার আমরা জানতে পারলাম অনেকের কাছ থেকে। আমরা জানতে পারলাম মাননীয় কসবার এমএলএ এর কাছ থেকে যে প্রচন্ড সাইবার ক্রাইম নাকি হচ্ছে। আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কত রকম ফেক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট এসছে। আর ঋতব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে সুন্দরবনকে এতটাই নেগলেক্ট করা হয়েছিল যে কেরালার ব্যাকওয়াটার্সটা তার মানে সব টাকা ট্যুরিজমের টাকাটা নিয়ে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো আগে বলা হয়নি, এখন খুব ভালো, এখন একটা নতুন দিশা, নতুন রাজনীতি, এগুলো বলা হচ্ছে। কিন্তু যা হয়েছিল আগে সেটা কি আমরা ভুলে যাব? এই জন্যে সামনের দিনে আমরা বিবেচনা করেছি যে সামনের দিনে আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো, যে ধরনের দুর্নীতি হয়েছিল, সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলিল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। তো এইটা হচ্ছে আগেকার ব্যাপার। কিন্তু সামনের দিনে আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছি। আমি খুব খুশি হলাম শোভনদেব বাবু আর ঋতব্রত বাবুর ভাষণে, যে বললেন যে ডিএটা দিলেন, খুব ভালো কথা, কিন্তু ওটা 2 মাস আগেও দিয়ে দিতে পারতেন। ঠিক আছে, হয়তো আমি বলছি না যে ওনারা ভুল কিছু বলেছেন। দেখুন, আমরা যে ডিএ দিয়েছি, আজকে ঘোষণা করেছি অগাস্ট মাস থেকে, অক্টোবর মাস থেকে যেটা দেয়া হবে, সারা ভারতবর্ষে কোন রাজ্যে এক ট্রান্সে এমনি কেউ দেয়নি। যেখানে আগে প্রতিশ্রুতি ছিল 4%, সেগুলো আবার ঘোষণা করা হয়নি, অবৈধভাবে বলা হয়েছিল, আমরা সেখানে 20% দিয়েছি। তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন আপনাদের এত জেনারেস হবার কি দরকার ছিল?
এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, আমরা যখন মে মাসে নির্বাচিত হলাম, মে 4 তারিখে, একটা জিনিস দেখলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণায় ক্ষোভ, রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ, এতদিন ধরে বঞ্চিত হয়েছে, তা তাদের নাকি ওরা ভেবে পাচ্ছিল না কোথায় পাবো, কার কাছে এক ধরনের ন্যায় পাবো। ছাত্র ছাত্রীরা বা তাদের অভিভাবকদের মধ্যে একটা ক্ষোভ যে একটা কি ধরনের টিচার তোমরা এনেছো, সেটা কি, তারা কি সত্যি টিচার না তারা চাকরি মানে টাকা দিয়ে টিচার হয়েছে। এই ধরনের অনেক রকমের ক্ষোভ ছিল। এই ধরনের ক্ষোভ নিয়ে একটা সামনের দিনে একটা রাজ্য চলতে পারে না। তাই জন্য একটা হাসি মুখে যদি একজন লোক রাজ্য চালাতে পারে, আমরা সেই পদক্ষেপটা নিলাম। সামনের দিনে আমরা তাদের পুরো সহযোগিতা দাবি করছি, আর আমরা পাবো। কেন, আমাদের কাছে একটা বড় একটা মিশন, আমি যেটা কথাটা বলেছিলাম, এটা মিশন আমাদের কাছে। কেন, এটা শুধু একটা সরকার বদল না, একটা নতুন একটা দিশা আমরা দেখাচ্ছি। যখন আমরা এসছিলাম পশ্চিমবঙ্গে, তো একটা হতাশ, সবাই হতাশ যে চলে যাব, কিছু নেই, ছেলে মেয়েরা নেই, তারা চলে যাচ্ছে এক এক করে, নাতি নাতনিদের দেখবো না, কলকাতা একদম একটা ওল্ড এজ হোম হয়ে গেছে, কোনো জায়গায় কেউ ইনভেস্টমেন্ট করবে না, কিচ্ছু না, পশ্চিমবঙ্গ যেন একদম অপ্রাসঙ্গিক হয়ে গেছিল পুরোপুরি ভাবে। সেই থেকে একটা নতুন আশা আনতে হচ্ছে। আপনারা হয়তো বলবেন যে এইখানে এই হেডে আরেকটু বেশি বরাদ্দ করতে পারতেন, এইখানে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আরেকটু দেয়া যেতে পারত হয়তো, কিন্তু এই বাজেটটাই 8 মাসের বাজেট, এটা হচ্ছে এক ধরনের একটা দিশা, একটা সামনের দিকে আমরা কোন পথে এগোচ্ছি সেটা একটু দেখিয়ে দেওয়া। সব যে আমাদের প্রপোজালস গুলো আছে, সেগুলো সব এই একটা বাজেটের মধ্যে পূরণ করা যাবে না, জানি, কিন্তু এর ভিত্তিতে আমরা সামনের দিনে এগোবো। আর সব থেকে বড়, আমরা সারা ভারতবর্ষ এবং বিদেশে লোকদের বলবো, দেখো পশ্চিমবঙ্গ আবার জেগে উঠেছে, আমাদের একটা আমরা নিজেদের প্রাসঙ্গিকতা ফেরত পেয়েছি, আর আমরা এমন এমন ব্যবস্থা নিচ্ছি যাতে আমরা নিজেদের মাথা উঁচু করে থাকতে পারি। আমরা নিচ্ছি যাতে যেন কোনোদিন আর আরজি কর না হয়। সেটা একটা লজ্জার ব্যাপার ছিল, এটা লজ্জার ব্যাপার ছিল যে শিক্ষা ক্ষেত্রে কি ধরনের কেনা বেচা হয়েছিল। এইগুলো থেকে আমাদের বেরোতে হবে। হয়তো পারবো, একটু সময় হয়তো লাগবে, কিন্তু আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ অনেক হয়েছে, লোকেদের একদম একটা লেভেল অফ ফ্রাস্ট্রেশন এমন হয়ে গেছিল যে এবার তারা বলবে, ভাই এবার কিছু করতে হবে যদি আমরা বাঁচতে চাই। কিন্তু এ সত্ত্বেও অনেক অনেক ডিমান্ড এসছে আমাদের কাছে, যে তারা কোন জায়গায় কলেজটা, উইমেন্স কলেজ কোথায় আমরা অ্যানাউন্স করেছি, আরো বেশি করা উচিত ছিল। অনেকের কাছে এসছে যে অন্নপূর্ণা ভান্ডারে কি করা হবে। কুণাল বাবু খুব ভালো কতগুলো আমাদের সাজেশন দিয়েছে, তার নির্বাচন ক্ষেত্রে কোন জায়গায় কি করা যেতে পারে। নিশ্চয়ই এগুলো সবাই কিছু কিছু আমরা সেগুলো ডিপার্টমেন্টে দিয়ে দেবো, ফরওয়ার্ড করে দেবো, উইথ এ রেকমেন্ডেশন, উইথ এ পজিটিভ রেকমেন্ডেশন, যে এটা প্লিজ এটা দেখুন, এটা যেন করে দেন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেকেই
প্রশ্ন রেখেছে যে এটা কি ভিত্তিতে করেছে। একটা সত্যি কথা, এটা একটা লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণ ভান্ডারের মধ্যে একটা আলাদা ফিলসফি চলছে। লক্ষ্মীর ভান্ডারটা ছিল যাকে বলে ইউনিভার্সাল স্কিম, যাতে আমার স্ত্রীও হয়তো গিয়ে বলতে পারো আমার একটু পকেট মানি দরকার, একটু আমি গিয়ে নিয়ে নিচ্ছি। অন্নপূর্ণ ভান্ডার অন দি আদার হ্যান্ড যেটাকে বলা যায়, এটা হচ্ছে মিনস টেস্টেড, যাদের এটা দরকার সব থেকে বেশি। এইটাই হচ্ছে এটার পার্থক্য। আমি শুধু বলছি না যে এটা শুধু মহিলাদের জন্য বা ওটা অন্য লক্ষ্মীর ভান্ডারটা আর একটু ফ্লেক্সিবল ছিল এ ব্যাপারে, কিন্তু এইটাই ছিল আলাদা একটা দিশা। তারপরে হচ্ছে অনেক রকমের স্কিম যেগুলো হল। তো আমরা হিরণবাবু ধরুন বলেছেন যে ওনার একটা ব্রিজ দরকার ছিল, খুব জরুরি। আমি মনে করি ওই জায়গাটায় একটা ব্রিজের দরকার, আরো একটা দুটো জায়গায় ব্রিজেরও দরকার আছে। হয়তো এই বছর করতে পারিনি, কিন্তু একটা আশ্বাস দিচ্ছি সামনের দিনে ওটা দেখা হবে। এটাও আমি আশ্বাস দিচ্ছি অনেকে যাদের হয়তো বেতনটা এই বাজেটে বিভিন্ন কারণে বাড়াতে পারা যায়নি। আমি বলছি না তাদের দাবিটা অন্যায্য, তাদের ন্যায্য দাবি আছে, কিন্তু বিভিন্ন কারণে আমরা পারিনি। ওই ঋণের বোঝাটা হচ্ছে তার একটা ব্যাপার। কিন্তু এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে মার্চ মাসে যখন বাজেট বা ফেব্রুয়ারি মাসে যখন পূর্ণ বাজেট হবে তখন খুব সহানুভূতির সঙ্গে এগুলো দেখা হবে। কিন্তু কতগুলো জিনিস আমরা সংশোধন করতে চাইছি অন্য বাজেট থেকে। দেখুন, আমরা মনে করি যে স্টেট এডেড কলেজ টিচার্স তাদের যে দাবিটা তারা রেখেছেন সেটা আমরা কিছুটা মেনে নিলাম। তাদের মাসিক রেমিউনারেশন 2000 টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা আমি করছি। ভোকেশনাল টিচার যারা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের একটা অনারেরিয়াম দেয়া হয়, সেটা স্টেটের শেয়ার, রাজ্যের শেয়ার থেকে 2000 টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটাও বলছি যে একটা ডিগ্রি কলেজ হেমতাবাদে আমরা এস্টাবলিশ করব, গঠন করব, আর একটা মহিলাদের জন্য কলেজ কালিয়াগঞ্জে আমরা নির্মাণ করব। গতকাল আপনারা দেখেছিলেন তারতলাতে যে ঘটনাটা ঘটল, এই ধরনের ট্র্যাজেডি, আর আমরা এখনো সেখানে এখনো রেস্কিউ অপারেশন চলছে কোনোভাবে, যাতে এই ধরনের ঘটনা যদি হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অংশ, আমরা একটা বিশিষ্ট বাহিনী তৈরি করছি যেটা এমার্জেন্সি সিচুয়েশনে আসতে পারে। 200 জন হাইলি ট্রেন্ড, ভালোভাবে ইকুইপমেন্ট দিয়ে করা হবে। তাদের মধ্যে 50 জন থাকবে পাহাড়ি এলাকাতে, 50 জন থাকবেন সুন্দরবনে এবং 100 জন রাজ্যের অন্য অন্য জায়গায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কেন অনেক রাজ্য এগুলো রেখেছে। আপনাদের মনে আছে আমফানের সময় উড়িষ্যা থেকে কিরকম এসে আমাদের সাহায্য করেছিল। এই ধরনের একটা বাহিনী দরকার, তাই জন্য এটা করেছে। আর শেষে বলছি যে একটা মহিলা থানা সন্দেশখালিতে আমরা গঠন করব। কেন সন্দেশখালিতে করা হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আর বলতে চাই না।
দেখুন, সামনের দিনে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা একটা বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে। একদিক থেকে আমরা মানুষকে কোনোভাবে খুশি করতে চাই, যাতে যারা স্বতঃস্ফূর্তভাবে উৎসাহের সঙ্গে তারা কাজ করে এবং সহযোগিতা করে এবং সামনের দিনে পশ্চিমবঙ্গকে পুনর্নির্মাণ করার তার মধ্যে একটা বড় অংশ নেয়। আরেক দিকে আমরা বাইরে থেকে পুঁজি আনতে চাই, বাইরে থেকে এক ধরনের যত রকমের সাহায্য না, ইনভেস্টমেন্ট যেটা আনতে চাই। তো ঋতব্রত বাবু মনে করেন যে এটা একটা আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন ব্যাপার আছে। আমি ওই ধরনের মার্ক্সবাদ তত্ত্ব থেকে একটু সরে যেতে চাই। আমরা এখন লস ম্যাক্সিমাইজেশনটা করতে চাই না, যেটা এখানকার হ্যাবিট হয়ে গেছিল যে লস ম্যাক্সিমাইজেশন। তাই আজকে আমরা যদি নতুন সংস্থা আনতে পারি আর মানুষকে বলতে পারি যে পশ্চিমবঙ্গে আমাদের সবই আছে, সম্পদ আছে, কিন্তু স্কিলের একটু ডেফিসিট আছে, আবার ফেরত আনতে হবে আমাদের অনেককে, একটা ঠিক মতো পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরি করার জন্যই আজকে এই বাজেটটা। আপনারা বলতে পারেন আরেকটু, হ্যাঁ আমি বলেই যাচ্ছি যে আরো এটার মধ্যে আরেকটু বেশি দিন ওই ট্যুরিজম, সুন্দরবনে আরেকটু বেশি দিন, কোনো জায়গায় আরো 5টা কলেজ করা যেত, নিশ্চয়ই করা উচিত, হবেও হয়তো কোনোদিন না, এই 5 বছরের মধ্যেই হবে। তাই আমি সামনের দিনে কতগুলো জিনিসের জন্য, আমি এগুলো বাইরের লোকেদের জন্য বলছি, যে কতগুলো অ্যানাউন্সমেন্ট ওর জন্য একটু অপেক্ষা করুন। অনেকে বলে না, বাজেট স্পিচটা দেখবেন না, তার ফাইন প্রিন্ট দেখবেন, এটা সবাই এটা বলে। তাই এই নেক্সট 3 মাস মধ্যে, পুজোর আগে, আমরা ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক ইনক্লুডিং দ্য নিউ ইনসেন্টিভ পলিসি এটা সামনে পেশ করব। স্টার্ট আপ পলিসি পুরোটা পেশ করব। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার পলিসি সেটা পেশ করব। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, হয়তো কারণ এইটা না থাকার জন্যে আমরা কিন্তু অনেক আইটি কোম্পানির ইনভেস্টমেন্ট পাইনি পশ্চিমবঙ্গে। আমরা নতুন একটা পলিসি নেব ক্লাউড কিচেন, মহিলাদের জন্য, যাতে তারা তাদের ব্যবসার দিকে তারা মনে দিতে পারে। আমরা ট্যুরিজমের, সেটা তো অলরেডি বলা হয়ে গেছে, আমরা একটা পলিসি করব। আমি অলরেডি দেখেছি যে ফুটবল ক্লাবটাকে আমি সমর্থন করি, তারা নাকি খুব বলেছে যে তারা নাকি 1 কোটি টাকা অলরেডি পেয়ে গেছে। একটু অপেক্ষা করতে হবে এটার জন্য, কিন্তু হ্যাঁ সত্যি তারা এলিজিবল। এটার জন্য একটা পলিসি লিখিত ভাবে দেওয়া হবে। এটাও বলা হয়েছে অনেকে বিভিন্নভাবে, মাইনরিটিসদের একদম তুচ্ছ করে দেখেছি, অগ্রাহ্য করেছি। এতে বিভিন্ন রকমের ভাষাও আমাদেরকে বলা হয়েছে। আর রব্বানী সাহেব আমাদের ইংরেজিতে উনি করলেন। ইউ স্পোক ইন ইংলিশ, সো আই উইল আনসার ইউ ভেরি ব্রিফলি ইন ইংলিশ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। It's all right to make profound announcements. In the 25-26 budget, a sum of 5,602 crores, 0.29, I'm leaving the 0.29, was apportioned by the Minority Affairs and Madrasa Department, whereas the actual expenditure was 2,852.77. So, keeping that in mind, আমাদের allotment for this year is 2,165 crores. কিন্তু budgetary allotment. কিন্তু আরেকটা জিনিস আমি বলতে চাই,
সেটা হচ্ছে যে আমরা যখন রাস্তা বানাই, আমরা যখন স্কুল বানাই, কোনো কি সাংবিধানিক বাধা আছে যে এরাই খালি এন্ট্রি করতে পারবে, অন্যরা পাবেন না? আমাদের কি লেখা আছে যে এই রাস্তায় খালি হিন্দুরা যাবে, এই রাস্তায় অন্য কেউ যেতে পারবে না? সবাইকার একটা পরিচয় আছে, তারা ভারতবর্ষের নাগরিক, আর সেই পরিচয়টাই আমরা রাখতে চাই। আর সব ভারতীয় নাগরিকের সমান অধিকার আছে, আর সেই সমান অধিকারটাই আমরা এস্টাবলিশ করতে চাই। আজকে এই বিবাদের রাজনীতি ভুলে যান, প্লিজ একটু ভুলে যান। একটা নতুন বাংলা আমরা স্থাপন করছি, যেখানে আমরা সামনের দিনে এগোতে চাই, আমরা সামনের দিনে প্রোগ্রেস করতে চাই, আমরা সামনের দিনে এমন হতে চাই যাতে আমরা নেক্সট 4 বছরে হাইয়েস্ট জিডিপি ইন দ্য হোল অফ ইন্ডিয়া গ্রোথ দেখাতে পারি। আর আমরা এটাও দেখাতে চাই যে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $5 ট্রিলিয়ন ইকোনমির যে স্বপ্নটা আছে, তার মধ্যে সব থেকে বড় একটা অবদান, সব থেকে বড় কন্ট্রিবিউশন হবে পশ্চিমবঙ্গের। আর এইটাই আমাদের স্বপ্ন, এইটাই বাজেটের একটা ছোট পদক্ষেপ। এইটুকু নিয়েই আপনাদের কাছে আমি রেকমেন্ড করছি আপনারা এই বাজেটটা গ্রহণ করুন।